বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। বৈশ্বিক মহামারী করোনাকালে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে সংযুক্ত হচ্ছি বিএ সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের বাংলা বিষয়ের বাংলা কবিতা 2 কোর্সের ছাত্রছাত্রীদের সঙ্গে, যার কোর্স কোড 221205। আজ লেকচার নাম্বার 3-এ আমরা প্রবেশ করতে যাচ্ছি। লেকচারের শিরোনাম মেঘনাদবধ কাব্যের নায়ক বিচার ও প্রমীলা চরিত্র। মেঘনাদবধ কাব্যের নায়ক বিচারে প্রবেশ করতে গেলে প্রথমেই বলতে হয় এর স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। 19 শতকের যে যুগ পরিবেশ, সেই পরিবেশে যুগস্রষ্টা হিসেবে জন্মগ্রহণ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের মহাকাব্যের ধারায় তিনি রচনা করেছেন প্রথম এবং সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য, যা প্রকাশিত হয় 1861 সালে। এই সালটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা একদিকে প্রকাশিত হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদবধ কাব্য, অপরদিকে জন্মগ্রহণ করছেন এই সালেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাইকেল মধুসূদন দত্ত তার জ্ঞানের পরিধির কারণে বৈশ্বিক যে চিন্তা চেতনা, পাশ্চাত্য যে জ্ঞান, সেটি বাংলা সাহিত্যের বিভিন্ন ধারায় সৃজনের মাধ্যমে আত্মস্থ করেছেন। তিনি তার এই মহাকাব্যের মাধ্যমে বিশ্ব সাহিত্যের বিভিন্ন ধারা আমাদের বাংলা সাহিত্যের উৎস হিসেবে সংযুক্ত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এই মেঘনাদবধ কাব্যের নায়ক বিচার সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমরা জানি যে এই মহাকাব্যে রয়েছে অসংখ্য নারী পুরুষ, যেমন রাবণ, মেঘনাদ, বীরবাহু, বিভীষণ, রাম, লক্ষণ, চিত্রাঙ্গদা, মন্দোদরী, প্রমীলা, সরমা প্রভৃতি। এসব চরিত্রের মধ্যে প্রধান চরিত্র বা নায়ক সমস্যা সমাধান আলোচ্য ক্লাসের অন্যতম একটি বিষয়। পাশ্চাত্য আলংকারিক ট্যাসোর দৃষ্টিতে মহাকাব্যের নায়ক হবেন ধীরোদাত্ত গুণান্বিত সুর, অর্থাৎ দেবতা বা দেব স্বভাব কোনো ব্যক্তি, বা ধীরোদাত্ত গুণান্বিত সৎ বংশ ক্ষত্রিয় অথবা ক্ষত্রিয়তর কোনো ব্যক্তি, বা কুলশীল সম্পন্ন এক বা বহু রাজা। মহাকাব্যের নায়কের গুণ অ্যারিস্টটলের মতে অফ এ হায়ার টাইপ,
ট্যাসোর দৃষ্টিতে মাস্ট হ্যাভ দ্য ভেরি হাইট অফ ভার্সু। দুজন পণ্ডিত, একজন বলেছেন অফ এ হায়ার টাইপ, অর্থাৎ উচ্চ প্রকৃতির, আর একজন পণ্ডিত বলেছেন মাস্ট হ্যাভ দ্য ভেরি হাইট অফ ভার্চু। ভেরি হাইট অর্থাৎ অনেক উন্নত গুণ, আর উন্নত প্রকৃতি খুব পাশাপাশি শব্দদ্বয়। এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে তারা মূলত উন্নত প্রকৃতির ব্যক্তিকে নায়ক হিসেবে অধিষ্ঠিত করতে চেয়েছেন। প্রাচ্য আলংকারিক যারা, তারা বলেছেন ধীরোদাত্ত গুণ সমন্বিত ব্যক্তি। রাজা বা প্রজা হতে পারেন, তিনি কোনো ঐতিহাসিক চরিত্র হতে পারেন। মূলত যিনি নায়ক হবেন তার দ্বারাই কাহিনী নিয়ন্ত্রিত হবে, আর নায়ক চরিত্র হবে সর্বগুণে গুণান্বিত। কাব্যের প্রতিটি ঘাত প্রতিঘাত সহ্য করে সকল ট্র্যাজিক ও করুণ পরিণতি তিনি মোকাবেলা করবেন। নায়ক বিচারের মানদণ্ড প্রধানত দুটি, একটা হচ্ছে গঠন বা আঙ্গিকগত, আর দ্বিতীয়টি হচ্ছে রস নিষ্পত্তিগত। অর্থাৎ মহাকাব্যের যে গঠন, এই গঠনে তার সর্বত্র পদচারণা থাকবে। অপর দিক দিয়ে রসগত যে বিষয়টি আছে, অর্থাৎ বিভিন্ন রস আমরা দেখতে পাই, করুণ রস, বীর রস, রুদ্র রস, ভয়ানক রস, বিভিন্ন রস আছে। এই রসগুলোর মধ্যে যে রস দ্বারা কবি তার কাব্যকর্ম নির্মাণ করেছেন, তার মধ্যে তিনি কতটা সম্পৃক্ত হতে পেরেছেন, সেটিও বিচার্য। প্রিয় শিক্ষার্থী, মেঘনাদবধ কাব্যে নায়ক বিচারে আমরা চারটি চরিত্র উল্লেখযোগ্য হিসেবে দেখতে পাই। তারা হলেন রাম, লক্ষ্মণ, মেঘনাদ ও রাবণ। এই চারটি চরিত্রের মধ্যে কোন চরিত্রটি মহাকাব্যের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত, বা আমরা যে বিষয়গুলি বললাম, একটা হলো আলংকারিক দিক, আর একটা হচ্ছে রস নিষ্পত্তিগত দিক। এই দুটি দিকেই কে নায়কের মর্যাদা অভিষিক্ত সেটি বিচার্য। প্রথমে আমরা আসি, রাম কি মেঘনাদবধ কাব্যের নায়ক হওয়ার যোগ্য? আমরা দেখি যে রামায়ণের যে কাহিনী, সেখানে রাম উচ্চ মানসিকতা সম্পন্ন, ন্যায়ধার্মিক এবং সদ্বংশজাত। রামায়ণের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে রামই নায়ক। কিন্তু মধুসূদন যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন, সেই দৃষ্টিভঙ্গিতে রাম নীচ, কাপুরুষ এবং ভীতু। কেননা তার স্ত্রী সীতাকে অপহরণের পর লঙ্কায় এনে রাবণ যে জায়গায় বন্দি করে রেখেছিলেন, সেখান থেকে উদ্ধারের জন্য রাম তার বন্ধু, মিত্র, স্বজন তাদের সহযোগিতা গ্রহণ করেছেন। কিন্তু যখন দেখেছেন এই রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধার করতে হলে খুব যুদ্ধ করতে হবে, শক্তিশালী বীরের সামনে দাঁড়িয়ে শক্তি প্রদর্শনের বিকল্প নাই, সেহেতু এই শক্তি প্রদর্শন করতে গেলেই উভয় পক্ষের সংঘাত সংঘর্ষ অনিবার্য। এই সংঘাত সংঘর্ষ থেকে তিনি নিরাপদে থাকতে চান, দূরে থাকতে চান। একটু শান্তিপ্রিয় রাম তার মনোবাসনা তার বন্ধুকে বলেছে এভাবে যে, নাহি কাজ মিত্রবর সীতায় উদ্ধারী, ফিরি যাই বনবাসে দুর্বার সমরে, দৈব দৈত্য নরত্রাস রথীন্দ্র রাবণী, কেমনে কহ লক্ষণ একাকী যুঝিবে তাহার সঙ্গে। অর্থাৎ নিজের ভাই লক্ষণ যে তার সঙ্গে যুদ্ধ করবেন, এই যুদ্ধে কিভাবে বিজয় অর্জিত হবে? বিজয় অর্জন করতে গেলে যুদ্ধে রক্ত ঝরবে, সংঘর্ষ হবে, উভয় পক্ষের সৈন্য সামন্ত মারা যাবে,
এমনকি নিজের ভাইকেও তিনি হারিয়ে ফেলতে পারেন। এই জন্যই এ ধরনের উক্তি তার মুখ দিয়ে নিঃসৃত হয়েছে। প্রকৃতপক্ষে এ ধরনের ভীরুতা, কাপুরুষতা মহাকাব্যের নায়ককে মানায় না। সেহেতু রাম মেঘনাদবধ কাব্যে নায়ক হিসেবে বিবেচ্য নয়। আমরা দ্বিতীয় চরিত্র লক্ষণকে মেঘনাদবধ কাব্যের নায়ক হওয়ার ক্ষেত্রে বিচার্য বিষয়গুলি লক্ষ্য করব। এবার রামায়ণের যে লক্ষণ এক অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ চরিত্র, সেখানে রামায়ণের স্রষ্টা তাকে এমনভাবে তৈরি করেছেন যে সহজেই সবাই তার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু মেঘনাদবধ কাব্যে যে লক্ষণ আছে সেখানে তার বিভিন্ন গুণের পাশাপাশি তার হঠকারিতা বা তার যে ভীরুতা, তার যে কপটতা, সেটাও প্রকাশ পেয়েছে। দ্বিতীয় সর্গ হতে অষ্টম সর্গ পর্যন্ত, তৃতীয় সর্গ ব্যতীত সর্বত্র লক্ষণের বিচরণ এবং ভূমিকা পরিলক্ষিত হয়। দ্বিতীয় সর্গে আমরা দেখি যে লক্ষণ অস্ত্র লাভ করেছে। কবির ভাষায় নাসিবে লক্ষণ সুর মেঘনাদ সুরে, দুই সুরের অর্থাৎ দুই বীরের যুদ্ধ হবে, যে যুদ্ধে লক্ষণ মেঘনাদকে হত্যা করবে। এটা দেবতাদের পরিকল্পনা। চতুর্থ সর্গে সীতা লক্ষণের স্মৃতিচারণে তার সততা, কর্মতৎপরতা ও বীরত্বের কথা বলেছে তার সখী সরমা সুন্দরীকে। পঞ্চম সর্গে লক্ষণকে নিয়ে কবি কল্পলোকে পরম শ্রদ্ধা ও সমাদরের পরিমণ্ডল সৃষ্টি হয়েছে। ষষ্ঠ সর্গে কবি পরিকল্পনায় লক্ষণের চরিত্র কলঙ্কিত হয়েছে, অর্থাৎ লক্ষণ এখানে তার বীরত্ব প্রকাশ করতে পারেনি যেভাবে বীর ধর্ম নিয়ে প্রকাশ করা প্রয়োজন ছিল। মেঘনাদ তাকে বলেছে যে তুমি আমার অতিথি, তোমার হাতে অস্ত্র আছে, আমার হাতে অস্ত্র নেই, আসো আমরা দুজনে অস্ত্র নিয়ে যুদ্ধ করি, যার শক্তি বেশি সেই জিতবে, তুমি আমাকে অস্ত্র সরবরাহ করো। কিন্তু লক্ষণ বলেছে কখনো নয়, দেবতার নির্দেশে নিরস্ত্র তোমাকেই আমি হত্যা করব। এভাবে তার চরিত্রে কপটতা যুক্ত হয়েছে। সপ্তম সর্গে রাবণ যুদ্ধক্ষেত্রে তাকে আক্রমণের পূর্বে তার শক্তি সম্পর্কে বলেছে, বাখানি বীরপনা তোর আমি সৌমিত্রী কেশরী, শক্তি ধরাধিক শক্তি ধরিস সুরথি তুই। অর্থাৎ সে যে তার শক্তি নিয়ে তার পুত্রকে হত্যা করেছে, এই প্রতিশোধ তিনি নিতে এসেছেন, কিন্তু তার প্রশংসাও করেছেন। সপ্তম সর্গে আমরা দেখি যে রাবণের অস্ত্রাঘাতে লক্ষণের মৃত্যু ঘটেছে এবং অষ্টম সর্গে দেবতাদের কৃপায় সে আবার জীবন ফিরে পেয়েছে। এই যে লক্ষণের জীবন, এই জীবনে প্রকৃতপক্ষে মহাকাব্যের নায়ক হওয়ার মতো যোগ্যতা আমরা দেখি না। কারণ 8টি সর্গ এখানে এসেছে, 8টি সর্গের মধ্যে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম 6টি সর্গে তার কর্মকাণ্ড পরিলক্ষিত হয় এবং মোট সর্গসংখ্যা যেখানে 9টি, তার মধ্যে 3টিতে তার অনুপস্থিতি। যেহেতু অনুপস্থিতি, সেহেতু সে কাব্যের আঙ্গিক বিচারে নায়ক হতে পারে না। নায়ক হতে হলে তাকে সব সর্গগুলিতেই অবস্থান করতে হতো। আর রসবিচারে সে বীর রসের অধিকারী হলেও কপটতার আশ্রয় নিয়ে সে মূলত বীরপনাকে কলঙ্কিত করেছে। এসব বিচারে তাকে নায়ক হিসেবে চিহ্নিত করা যায় না। তৃতীয় যে চরিত্রটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে মেঘনাদবধ কাব্যের মেঘনাদ, যার আরেকটি নাম ইন্দ্রজিৎ।
ইন্দ্রকে জয় করেছে যে, বা মেঘের মতো নাদ যার, এসব তার অভিধাকে আমরা না এনে তার যে কর্মকাণ্ড সেদিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রথম, তৃতীয়, পঞ্চম এবং ষষ্ঠ স্বর্গে মেঘনাদ বিরাজিত। অর্থাৎ 4টি স্বর্গে মেঘনাদের চরিত্র, মেঘনাদের কর্মকাণ্ড রয়েছে। প্রথম স্বর্গে তিনি লঙ্কার প্রমদ উদ্যানে ছিলেন, নিজের স্ত্রীর সঙ্গে সুখ সম্ভোগে রত ছিলেন, মগ্ন ছিলেন। কিন্তু আমরা দেখি যে প্রথম স্বর্গে বীরবাহুর মৃত্যু হয়। এই মৃত্যু সংবাদ তিনি যখন দেবতার মাধ্যমে জানতে পারেন, তখন কিন্তু তার আর এই সুখ সম্ভোগ কোনো শান্তি দিতে পারে না। তিনি নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে আসার জন্য প্রস্তুতি নেন এবং স্ত্রীর কাছ থেকে বিদায় গ্রহণ করেন। এরপরে আমরা দেখি যে দ্বিতীয় স্বর্গে মেঘনাদ সক্রিয় না হলেও তাকে হত্যার জন্য দেবতা কর্তৃক রাম লক্ষ্মণকে অস্ত্র দান করা হয়েছে। তৃতীয় স্বর্গে আমরা দেখি প্রমীলা মেঘনাদের কাছে আগমন করেছেন। যেহেতু প্রথম স্বর্গে শেষ দিকে তার স্বামী লঙ্কার যুদ্ধের ময়দানে চলে এসেছেন, সেহেতু স্ত্রী প্রমীলা আর সেখানে অবস্থান না করে স্বামীর সঙ্গে সাক্ষাতের জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করে নিজের স্বামীর আলয়ে প্রবেশ করেছেন। পঞ্চম স্বর্গে আমরা দেখতে পাই মেঘনাদের ঘরোয়া জীবন, সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু তার এখানে পরিব্যাপ্ত। এবং ষষ্ঠ স্বর্গে আমরা দেখি যে তার করুণ মৃত্যুদশা, যা অত্যন্ত হৃদয় বিদারক। লক্ষ্মণ তাকে নিকুম্ভিলা যজ্ঞাগারে হত্যা করে। এই হত্যাটা যেভাবে বীর হিসেবে করা দরকার সে সেভাবে না করে তার কাপুরুষতার পরিচয় দিয়েছে। বীরের শিষ্টতা, সৌজন্য, নীতিবোধ থেকে সে দূরে সরে গিয়েছে। অপরপক্ষে মেঘনাদ এই শিষ্টতা, সৌজন্য এবং নীতিবোধের পরিচয় দিয়েছেন। কবির ভাষায়, সত্য যদি রামানুজ তুমি ভীম বাহু, লক্ষণ সংগ্রাম স্বাদ অবশ্য মিটাবো। রক্ষরিপু তুমি তবু অতিথি হে এবে, সাজিবীর সাজে আমি নিরস্ত্র যে ওরি। নহের অধিকুল প্রথা আঘাতিতে তারে, এ বিধি হে বীরবর অবিদিত নহে। ক্ষত্র তুমি তব কাছে কি আর কহিব। লক্ষণকে এই যজ্ঞাগারে দেখে তিনি ভেবেছিলেন যে দেবতা এসেছেন। যখন লক্ষণ বলল যে আমি দেবতা নেই, তোমার জম, তোমাকে হত্যা করতে এসেছি, ঠিক সে মুহূর্তে তিনি তাকে বললেন যে বীরের ধর্ম পালন করো, আমাকে অস্ত্র দাও, আমি অস্ত্র নিয়েই তোমার কাছে যুদ্ধ করি, তোমার সঙ্গে যুদ্ধ করি, শক্তি পরীক্ষা করি। কিন্তু লক্ষণ তার কথা শুনলেন না। মেঘনাদবধ কাব্যের কেন্দ্রীয় যে ঘটনা সেটি হলো নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণ কর্তৃক মেঘনাদকে হত্যা করা। মেঘনাদের চিত্ত ভীরুর কোমলতা নয়, শক্তিমান এবং শক্তিমানে ঔদার্য, আধুনিক মানুষের মতো শেষ পর্যন্ত সংগ্রামশীল। এ মেঘনাদ কবির ফেভারিট ইন্দ্রজিৎ, কিন্তু আঙ্গিক বিচারে তাকেও নায়কের আসনে আসীন করা যায় না, কারণ কাব্যটি 9টি স্বর্গে পরিব্যাপ্ত এবং ষষ্ঠ স্বর্গেই কবির মানসপুত্র মেঘনাদের মৃত্যু ঘটেছে। শেষ হয়ে গিয়েছে তার বীরত্ব, দেশপ্রেম ও জীবন প্রদীপ, কিন্তু কাহিনী চলমান। মেঘনাদ নায়ক হলে ষষ্ঠ স্বর্গেই কাব্যের পরিসমাপ্তি ঘটত। ষষ্ঠ স্বর্গে সমাপ্তি ঘটলে মহাকাব্যের অঙ্গ সৌষ্ঠবে
সমস্যা হতো। অর্থাৎ মহাকাব্যের অঙ্গ হিসেবে আমরা জানি যে স্বর্গ সংখ্যা হবে অষ্টাধিক, অর্থাৎ 8-এর অধিক, 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, কিন্তু 8-এর অধিক হতে হবে। আমরা দেখি যে মেঘনাদ 8 স্বর্গের আগেই 6ষ্ঠ স্বর্গেই তার মৃত্যু ঘটছে, সমগ্র স্বর্গ পর্যন্ত সে বিস্তৃত নয়। আর মেঘনাদের মৃত্যু যেহেতু 6ষ্ঠ স্বর্গে ঘটেছে, আর মেঘনাদবধ কাব্যের কাহিনী আরও বিস্তৃত হয়ে 9ম স্বর্গ পর্যন্ত রয়েছে, সেহেতু তাকে নায়ক হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। রাবণ কি মেঘনাদবধ কাব্যের নায়ক হওয়ার যোগ্য? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাবণ চরিত্র সৃজনে মাইকেল মধুসূদন দত্ত তার বিস্ময়কর প্রতিভার পরিচয় প্রদান করেছেন। বাল্মীকির রামায়ণে বিধৃত রাবণ আর মেঘনাদবধ কাব্যে বর্ণিত রাবণ এক নয়। এ কাব্যে রাবণ বিশেষ সংস্কৃতি সম্পন্ন রাক্ষস জাতির প্রবল শক্তি আর পরাক্রমের অধীশ্বর, অর্থাৎ তিনি একটি জাতির প্রতিনিধিত্ব করছেন, যে জাতি তাকে সেবা করে, তার আনুগত্যে পরিচালিত হয়, আর তার যে শক্তি, এই শক্তিতে তিনি হচ্ছেন অধীশ্বর। রাবণ চরিত্রের মাধ্যমে কবি 19বিংশ শতকের বাঙালি মধ্যবিত্ত সমাজের অন্তর্জ্বালা, আত্মদ্বন্দ্ব ও আত্মকলহ প্রকাশ করেছেন। আমরা জানি যে এই সময়ে বাঙালি ছিলেন ইংরেজ শাসনের অধীনে। তার স্বাধীনতা, সার্বভৌমত্ব সেই পলাশির আম্রকাননে নিভে যাওয়ার পর, অস্তমিত হওয়ার পর তারা আর জেগে উঠতে পারেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ শাসকবর্গ শোষণের স্টিম রোলার চালিয়েছে এই উপমহাদেশে। এই উপমহাদেশের বাঙালি, অবাঙালি যাদেরকেই আমরা দেখি, সকলেই নির্যাতিত হয়েছেন, সকলেই এই শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন, কখনো ব্যক্তিগতভাবে, কখনো গোষ্ঠীগতভাবে তারা সংঘবদ্ধ হয়েছেন, যার প্রমাণ আমরা এই উপমহাদেশের ইতিহাসে দেখতে পাই। এ কারণে যারা এই সময়ের মানুষ, তারা প্রকৃতপক্ষে যে স্বাধীন চেতা মনোভাব ব্যক্ত করেছেন, সেই মনোভাবকে কবি তার রাবণ চরিত্রের মধ্য দিয়ে পরিস্ফুটিত করেছেন। আমরা আরও দেখি, যখন মেঘনাদ নেই তখনও রাবণ আছেন। এ কাব্য রাবণেই শুরু, আবার রাবণেই শেষ। তিনি জয়, পরাজয়, কীর্তি ও অকীর্তির ফলভোগী। মেঘনাদবধ কাব্যে রাবণ শত্রুর সঙ্গে যুদ্ধ বিগ্রহ করেছেন। এ কাব্যের যে পরিণাম, সেটি রাবণেরই পরিণাম। ইন্দ্রজিৎ সে পরিণামকে দারুণতর করেছে মাত্র। অর্থাৎ মেঘনাদ 6ষ্ঠ স্বর্গে আত্মবিসর্জন দেওয়ার মধ্য দিয়ে যে বীরত্বের পরিচয় দিয়েছে, সেটি তার বাবা রাবণ চরিত্রে কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা আমরা 7ম স্বর্গে দেখতে পাই। তিনি লক্ষণকে খুঁজছেন, অন্য কাউকে নয়। অন্য কাউকে পেলে তাকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন এবং বলছেন, লক্ষণ কোথায়, তাকে আমি চাই। যখন তিনি তাকে পেলেন, তখন তার বীরত্বের সবটুকু নির্যাস দিয়ে তাকে আক্রমণ করলেন এবং হত্যা করলেন। এই যে রাবণ চরিত্র, এই রাবণ চরিত্র যেমন শক্তিতে সমুজ্জ্বল, আবার প্রজা পালনে, প্রজার দুঃখ কষ্ট নিজের অনুভূতিতে তিনি প্রকাশ করেছেন। 1ম স্বর্গে তিনি তার স্ত্রীকে বলেছেন যে, এক পুত্র শোকে কাতরা ললনা তুমি, আর শতপুত্র শোকে বিধিছে আমার বুক। অর্থাৎ এক পুত্র বীরবাহু মৃত্যুবরণ করার কারণে তার স্ত্রী অশ্রু বিসর্জন দিচ্ছেন,
কান্নাকাটি করছেন। আর এই যুদ্ধে লঙ্কার শত শত বীর পুরুষ মৃত্যুবরণ করেছেন, তাদের ব্যথা বেদনা ও তার হৃদয়ে সিক্ত হয়েছে। তার হৃদয়ে এই ব্যথা বেদনা নিয়েই নিজের পুত্রের হত্যার যে প্রতিশোধ, সেটা নেওয়ার জন্য তিনি শক্তি অর্জন করেছেন। অর্থাৎ তিনি একদিকে পরাক্রমশীল যোদ্ধা, প্রজাপালক রাজা, স্নেহশীল পিতা। তিনি দুরাচারী সম্রাট নন, তিনি জনগণের মনের মণিকুঠার সম্রাট। রাবণ চরিত্রে কোনো কপটতা নেই। রাক্ষস পরিবার তার অনুগত ও বশীভূত। রাবণ পরস্ত্রী হরণ করে অপরাধ করেনি, সে তার বোন শূর্পণখার অপমানের প্রতিশোধ গ্রহণ করেছে মাত্র। সে যদি তার চরিত্রে লাম্পট্য দেখাতো তাহলে সে সীতাকে ভোগ করত, কিন্তু সীতাকে ভোগ করে নাই, বরং তাকে এক জায়গায় বন্দি করে রেখেছে। আর তার বোনের যে অপমান, তার বোনকে যে লক্ষণ নাক কেটে দিয়েছে, এর প্রতিশোধ নেওয়ার জন্য মূলত সে এই সীতাকে অপহরণ করেছে। রাবণ চরিত্রে শোকের ছায়াপাত ঘটেছে কাহিনীর শুরুতে, যেটা আমরা আগেই বলেছি যে বীরবাহুর মৃত্যুর পর তার মা অশ্রু বিসর্জন দিচ্ছে, আর রাবণ তার শত শত বীর সৈন্য নিহত হওয়ায় প্রলাপ করছেন। তিনি বলেছেন, এক পুত্র শোকে আকুল তুমি ললনে, শতপুত্র শোকে বুক আমার ফাটিছে দিবানিশি। অর্থাৎ একমাত্র পুত্র মৃত্যুবরণ করেছে, এর জন্য তুমি আকুল হয়েছ, কিন্তু শত শত পুত্র এই লঙ্কাপুরীতে মৃত্যুবরণ করছে, এদের জন্য আমার বুক দিন রাত ফাটিছে। অর্থাৎ এদের শোকে আমি শোকাভিভূত। রাবণ চরিত্রের বীরত্বের প্রকাশ ঘটেছে সর্বত্র। প্রথম সর্গে বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে সেনাপতি হিসেবে অভিষিক্ত করেছেন তিনি। সেনাপতি হিসেবে অভিষিক্ত করার পর আমরা দেখি যে মেঘনাদ বীর সেনাপতি হিসেবে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন, এবং সর্বশেষ পঞ্চম সর্গে তিনি গিয়েছেন দেবতার কাছে, ষষ্ঠ সর্গে গিয়েছেন দেবতার কাছে প্রার্থনা করে যুদ্ধে জয়ের মালা আনার জন্য, কিন্তু সেখানেই তাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা হতে হয়েছে। ষষ্ঠ সর্গে মেঘনাদের যে মৃত্যু, এই মৃত্যু প্রতিশোধ গ্রহণ করার জন্য তার বাবা রাবণ নিশ্চুপ বসে থাকেননি। তিনি আবারও যুদ্ধযাত্রায় অগ্রসর হয়েছেন, এবং সপ্তম সর্গে আমরা দেখি যুদ্ধের ময়দানে তার বীরত্ব অগ্নিস্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত হয়েছে। এত কিছুর পরও তিনি কিন্তু অশ্রু লুকিয়ে রাখেননি বা রাখতে পারেননি। রাবণ চরিত্রের ট্র্যাজেডি হলো সমগ্র শক্তি থাকা সত্ত্বেও পরাজয় বরণ, কারণ এটি হচ্ছে নিয়তি নির্ভর। দেবতা বা দেবী তাকে পরাজিত করতে চান, এটি হচ্ছে মূল লক্ষ্য। রাবণ চরিত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত মর্মান্তিক যাতনা পরিলক্ষিত হয়। তিনি বলেছেন, ছিল আশা মেঘনাদ মদিব অন্তিমে। অর্থাৎ সকল বাবার যে আশা থাকে যে আমি মৃত্যুবরণ করব, আমার সন্তান বেঁচে থাকবে, আমার সহায় সম্পদ ক্ষমতা রাজ্য যা কিছু থাকুক সন্তানের হাতে দিয়ে আমি চোখ বন্ধ করতে চাই। তিনিও সেই আশাই করেছিলেন, কিন্তু পারেননি। রাবণের পরাজয় কর্মদোষের চেয়ে দেবতাদের বিরোধিতার কারণেই বেশি। করুণ রসের প্রাধান্য রয়েছে এই কাব্যগ্রন্থে, যদিও কবি বলেছেন গাইবোমা বীর রসে ভাসি মহাগীত। তিনি কাব্যলক্ষ্মীকে বলেছিলেন যে বীর রসে তিনি কাব্য রচনা করবেন। বীর রসের ব্যঞ্জনা আছে, কিন্তু সমগ্র কাব্যব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে
করুণ রস। বীরবাহু, কুম্ভকর্ণ ও মেঘনাদের মৃত্যুতে এই করুণ রসের যে বিস্তৃতি তা আর কখনো বীররসকে অগ্রসর হতে দেয়নি, বরং করুণ রস বীররসকে চাপা দিয়েছে এবং সব দুঃখ কষ্টের গ্লানি সহ্য করেছেন একমাত্র রাবণ। এই দুঃখ কষ্টের গ্লানি সহ্য করেই তিনি প্রধান চরিত্র হিসেবে দেদীপ্যমান হয়েছেন, মেঘনাদ নয়। কারণ মেঘনাদ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার দেশপ্রেম, তার পিতৃপ্রেম, তার বীরত্ব সব কিছুই ষষ্ঠ স্বর্গে নিঃশেষ হয়ে গিয়েছে। সে কারণে রস নিষ্পত্তিতেও আমরা দেখি যে মেঘনাদ নয়, রাবণই হচ্ছে এ কাব্যের নায়ক। ট্র্যাজেডি বিচারে নায়ক নিয়ে কথা বলতে গেলে আমরা দেখব মেঘনাদবধ কাব্য মহাকাব্য হলেও রস পরিণতিতে ট্র্যাজেডি। অ্যারিস্টটল ট্র্যাজেডির যে সংজ্ঞা দিয়েছেন, যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেখানে 5টি বৈশিষ্ট্য পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে নায়ক সকল ঘটনার নিয়ন্ত্রক হবেন। আমরা দেখি যে বীরবাহু, মেঘনাদ, কুম্ভকর্ণ, রাম বা লক্ষণ কেউ কিন্তু এই আখ্যানের নিয়ন্ত্রক নয়, একমাত্র রাবণই হচ্ছেন এই 9টি স্বর্গব্যাপী পরিব্যাপ্ত এবং এই কাহিনীর নিয়ন্ত্রক। সে কারণে মেঘনাদও নয়, কুম্ভকর্ণও নয়, রামও নয়, লক্ষণও নয়, রাবণ হচ্ছেন এই কাব্যের নায়ক। দ্বিতীয় শর্ত হচ্ছে নায়ক হবেন ধীরোদাত্ত, গুণান্বিত। এই যে গুণ দুটি, এই দুটি গুণই মেঘনাদের মধ্যে রয়েছে, রাবণের মধ্যেও রয়েছে। যদিও তারা কেউই সদ্বংশজাত নয়, তথাপি ধীরোদাত্ত এবং গুণান্বিত গুণে তারা সমন্বিত। তৃতীয় যে গুণটি, সেটি হলো যে নায়ক জীবনে দুর্ভোগ পোহাবেন এবং এই দুর্ভোগের কারণে তার করুণ পরিণতি ভোগ করতে হয়। আমরা দেখি রামায়ণে বর্ণিত রাবণ ও মেঘনাদ রাক্ষস, কিন্তু মেঘনাদবধ কাব্যে তাদেরকে সভ্য মানুষের প্রতিনিধি হিসেবে কবি উপস্থাপন করেছেন। ফলে সীতা অপহরণ রাবণের জীবনে যে দুঃখ বোধ সৃষ্টি করেছে, যে দুর্ভোগ সৃষ্টি করেছে, তার কারণে তার করুণ পরিণতি ঘটেছে। তার পুত্র, সন্তান, তার ভাই তারা যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করেছে। সুতরাং এই তৃতীয় বৈশিষ্ট্য অনুযায়ীও রাবণকে নায়ক হিসেবে চিহ্নিত করতে হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, মেঘনাদবধ কাব্যের মূল বিষয় মেঘনাদকে নিয়েই। ডুইং অ্যান্ড সাফারিং কোনোটির সাথেই সে সম্পৃক্ত নয়। সে রাবণের ইচ্ছে মতো চলেছে, কোনো পাপ সে করেনি। রাবণ সীতাহরণ করে অপরাধ করেছে এবং তিলে তিলে অশেষ যন্ত্রণা ভোগ করেছে। কবির ভাষায়, ছিল আশা মেঘনাদ মুদিব অন্তিমে, এ নয়নদয় আমি তোমার সম্মুখে। সপিরাজ্য ভার পুত্র তোমায় করিব মহাযাত্রা, কিন্তু বিধি বুঝিব কেমনে, তার লীলা ভাড়াইলা সে সুখ আমারে। এখানে আমরা দেখি যে রাবণের যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা কিন্তু রাবণ প্রতিপালন করতে পারেননি। তিনি সন্তানের হাতে রাজ্যভার তুলে দিয়ে 2 চোখ বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা পারেননি। মহাযাত্রায় তাকে নিঃসঙ্গভাবেই করতে হবে। বিধির যে বিধান, সে বিধান তিনি মেনে নিয়েছেন। সুতরাং ডুইং অ্যান্ড সাফারিং এর যত ভার সব কিছু রাবণ বহন করেছে। তাই ট্র্যাজেডির চতুর্থ বৈশিষ্ট্য অনুযায়ী নায়ক রাবণ, মেঘনাদ বা অন্য কেউ নয়। 5ম বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। যে অন্তর্দ্বন্দ্ব একমাত্র রাবণ চরিত্রেই বিদ্যমান। কবির ভাষায় প্রথম স্বর্গে রয়েছে কিছু কবিতার চরণ আমরা উল্লেখ করছি। বনের মাঝারে
যথাশাখা দলে আগে একে একে কাঠুরিয়া কাটি, অবশেষে নাশে বৃক্ষে। হে বিধাত, এ দুরন্ত রিপু তেমতি দুর্বল, দেখো করিছে আমারে নিরন্তর। অথবা সে নিজের যে পরাজয়, এ পরাজয়কে বুঝতে পেরেও নিশ্চুপ থাকেনি, বরং প্রাণপণ চেষ্টা করেছে টিকে থাকার জন্য। কবি বলেছেন, হায় শূর্পণখা, কি কুক্ষণে দেখেছিলি তুইর অভাগী, কাল পঞ্চবটি বনে কালকুটে ভরা, এ ভুযোগে কি কুক্ষণে তোর দুঃখে দুঃখী, পাবক শিখা রূপিণী জানকীরে আমি আনিনীয় হইম গেহে। এভাবে নিজের ভাগ্যকে তিনি উপস্থাপন করেছেন, যার ফলে দেখা যাচ্ছে যে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত অবস্থান করেছেন এবং ট্র্যাজেডির বৈশিষ্ট্য অনুযায়ী বেঁচে থেকেও মরণ যন্ত্রণা ভোগ করেছেন, যার ফলশ্রুতিতে আমরা আঙ্গিক বিচার এবং রসগত বিচারে বলতে পারি রাবণই হচ্ছেন এ কাব্যের নায়ক। আমরা এই পর্বে যাচ্ছি প্রমীলা চরিত্র প্রসঙ্গে। প্রমীলা চরিত্রটি লিখতে গেলে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা প্রথমে একটি ভূমিকা দিব, যে ভূমিকায় মাইকেল মধুসূদন দত্ত এবং মেঘনাদ বধ সম্পর্কে কিছু কথা থাকবে। দ্বিতীয় পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে প্রমীলা পরিচয়। প্রমীলা কে? প্রমীলা মেঘনাদের স্ত্রী, রাবণের পুত্রবধূ। এই পরিচয়টি কাব্যগ্রন্থে দেওয়া আছে, সেই চরণগুলি আমাদেরকে উল্লেখ করতে হবে এবং আমরা এরপর সমালোচকের মতামত নেওয়ার চেষ্টা করব। দুজন সমালোচকের উক্তি এক্ষেত্রে আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি। একজন হচ্ছে সমালোচক, মধুসূদনের সমালোচনা গ্রন্থ যিনি লিখেছেন, ক্ষেত্রগুপ্ত। তিনি বলেছেন, মধুসূদন নারীর মুক্ত স্বরূপ আঁকতে চেয়েছেন, পরিবার প্রথা ও সামাজিক বিধিনিষেধের বন্ধনের প্রতিবাদে তার ব্যক্তিত্বের রূপ তিনি উদ্ঘাটিত করতে চেয়েছেন। তিনি নারীর মানব মূর্তি গড়তে চাইলেন। এই মূর্তি সৃষ্টিতে নতুন যুগের আদর্শ যে তাকে প্রেরণা যোগাবে, এ খুবই স্বাভাবিক। একমাত্র প্রমীলা চরিত্রই এই নবযুগের কল্পনা প্রতিফলিত। আমরা দেখি যে প্রমীলা এমন একজন নারী যিনি প্রত্যয়দীপ্ত, অর্থাৎ তার যে প্রত্যয়, সেই প্রত্যয়কে তিনি কখনো দূরে সরে যাননি। প্রত্যয় থেকে তার যে বিশ্বাস, তার যে সাহস, সেটাকে নিয়ে তিনি অগ্রসর হয়েছেন। দ্বিতীয় যে গুণ আমরা দেখি, পতিগত প্রাণা প্রেমিকা নারী। অর্থাৎ আমরা দেখি যে প্রথম স্বর্গে তারা প্রমোদ উদ্যানে ছিলেন একসঙ্গে এবং স্বামী যখন নিজের ভাইয়ের মৃত্যুর সংবাদ শোনেন, তখন মেঘনাদার এই প্রমোদ উদ্যানে নিজের স্ত্রীর সঙ্গে প্রমোদ বিলাসে অংশগ্রহণ না করে যুদ্ধের ময়দানে চলে এসেছেন। আর পতিগতা প্রাণা নারী হিসেবে সে তখনই এই নিজের প্রিয়তম স্বামীর জন্য বিলাপ করেছে। প্রেমের টানে সে কখনো বীরাঙ্গনা, কখনো কুলবধূ। প্রেমেও বীর্যে অনন্য এ প্রমীলা মধুসূদনের মানস দুহিতা। এ প্রসঙ্গে ডক্টর নীলিমা ইব্রাহিম বলেছেন, প্রমীলা মধুসূদনের মানসকন্যা। তিলোত্তমার রূপ, সীতার পতিব্রত্য এবং জনার বীর্য সমন্বয়ে প্রমীলার রূপায়ণ। প্রমীলা বীর্যে রক্ষকুলবধূ, স্নেহে, প্রেমে, প্রণয়ে, কুলাচারে বঙ্গের গৃহাঙ্গনে তার অবস্থিতি। প্রথম স্বর্গে প্রমীলার পরিচয় প্রসঙ্গে কবি বলেছেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছে যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। অর্থাৎ তার যে বন্ধন মেঘনাদের সঙ্গে, সেটা আর কেউ খুলতে পারে না। প্রমীলা মেঘনাদের সঙ্গে প্রমোদ উদ্যান বিলাসে মত্ত অবস্থায় লঙ্কা পতনের সংবাদ শুনতে পায়। স্বামী যুদ্ধের জন্য লঙ্কাপুরীতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। স্বামীর রণগমন পথে বাধা দিয়ে প্রমীলা বলে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে, কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। অর্থাৎ তার স্বামী যদি তাকে রেখে চলে যায়, তাহলে সে একাকী কীভাবে জীবনযাপন করবে,
এটি ছিল তার স্বামীকে জানানো। স্বামী লঙ্কা গমনের পর তার বিরহে প্রমীলা কাতর হয়ে পড়ে। কবির ভাষায়, প্রমোদ উদ্যানে কাঁদে দানব নন্দিনী, প্রমীলা অতি বিরহে কাতরা যুবতী, কভুবা উঠি উচ্চগৃহ চূড়ে, এক দৃষ্টে চাহে বামা দূর লঙ্কা পানে, অবিরল চক্ষু জল পুছিয়া আঁচলে। এভাবে তার নিজের যে বিরহ দশা কবিতাকে চমৎকার ভাষায় উপস্থাপন করেছেন। প্রমীলা তার চরিত্রে প্রেম, শক্তি ও বীর্যবত্তার অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। লঙ্কায় প্রবেশের পূর্বে সখী বাসন্তীকে সে বলেছে, কি কহিলি বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশে, কার হেন সাধ্য যে সে রোধে তার গতি, দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিকারি রাঘবে। অর্থাৎ তার সখী বলেছিল, তুমি যদি লঙ্কাপুরীতে যাও তাহলে রাম তোমাকে বাধা দিবে, যেতে দিবে না। সে তার প্রত্যুত্তরে এভাবে বলেছে যে সে রামকে কোনো ভয় পায় না, বা তার বাধাকে সে কোনোভাবেই গ্রহণ না করে সে তার কাঙ্ক্ষিত পুরুষের কাছে চলে যেতে চায়। প্রমীলা যুদ্ধ সাজে লঙ্কা গমন করে তার সঙ্গী শত শত বান্ধবীদেরকে নিয়ে, এবং যখন রামের বাঁধের স্তরে প্রতিবন্ধকতার জায়গায় তারা উপস্থিত হয়, তখন সে দূত মারফত সংবাদ জানায় সে তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে চায়। যদি রাম তাকে প্রতিহত করে তাহলে সেও যুদ্ধ অস্ত্রের সজ্জিত অবস্থায় এসেছে এবং যুদ্ধ করেই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। রাম এই নারীর সাহস শক্তির প্রশংসা করেন এবং তাকে তার স্বামীর গৃহে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেন। এরপরে নিজের স্বামীর গৃহে আসার পর নিজের যে যুদ্ধাস্ত্র ছিল এগুলো সে পরিত্যাগ করে এবং স্বামীর পদতলে নিজেকে সমর্পণ করে, না স্বামীর মনোরঞ্জনের জন্য সে উপস্থাপন করে নিজেকে। পঞ্চম সর্গে আমরা দেখতে পাই যে স্বামী তার যুদ্ধের জন্য দেবতার ইষ্ট অর্জনের জন্য, দেবতার আশীর্বাদ অর্জনের জন্য নিকুম্ভলা যজ্ঞাগারে যাবেন। তার স্ত্রী প্রমীলা ও তার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু শাশুড়ি তাকে যেতে দেন না। ঠিক তখনই স্বামীর কল্যাণ কামনায় প্রমীলা বলে দেবতাকে, দেখো মা, কোঠার যেন নাই স্পর্শ উহারে, আর কি কহিবে দাসী অন্তর্যামী তুমি, তোমা বিনা জগদম্বে কে আর রাখিবে। অর্থাৎ দেবতার কাছে, দেবীর কাছে তিনি প্রার্থনা করেছেন তার গায়ে যেন কোনো প্রকার অস্ত্র আঘাত না লাগে, সে যেন নির্বিঘ্নে যুদ্ধে জয়ী হতে পারে। কিন্তু স্বামীকে এই যজ্ঞাগারে পাঠিয়ে দেওয়ার পর তার মনের মধ্যে আশঙ্কা জাগরিত হয় যে স্বামী কি ভালো আছেন বা ভালো থাকবেন। একেবারে বাঙালি রমণীর মতোই সেও আকুলা হয়ে যান। এর পরবর্তীতে যখন তার স্বামী মৃত্যুবরণ করেন নির্মমভাবে, তখন তিনি বৈধব্য বেশ ধারণ করেন এবং আমরা দেখি যে সর্বশেষ নবম সর্গে স্বামীর সঙ্গে তিনি সহমরণে গমন করেছেন। এরপর একটি উপসংহারের মাধ্যমে এই চরিত্রের আলোচনা শেষ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি। সে আলোকে এবং সমগ্র মেঘনাদবধ কাব্যের আলোকে কিছু নমুনা প্রশ্ন দিতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 3 ধরনের প্রশ্ন হয়: অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং দীর্ঘ প্রশ্ন। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমি কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য দিয়েছি, যেমন আধুনিক বাংলা কবিতা, নাটক, ট্র্যাজেডি, প্রহসন, সনেট, অমিত্রাক্ষর ছন্দ, পত্রকাব্য এবং মহাকাব্যের জনককে। এক কথায় উত্তর মাইকেল মধুসূদন দত্ত। দ্বিতীয় প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের জন্মমৃত্যু সাল লেখ। উত্তর: মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি এবং মৃত্যু 1873 খ্রিস্টাব্দের 29 জুন। তৃতীয় প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত কতটি ভাষা জ্ঞান অর্জন করেছিলেন? উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত 14টি ভাষা জ্ঞান অর্জন করেছিলেন। পরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্য কতটি স্বর্গে রচিত? উত্তর, মেঘনাদবধ কাব্য 9টি স্বর্গে রচিত। শেষ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, জন্মভূমি রক্ষা হেতু কে মরে ডলিতে উক্তিটি কার, কাকে উদ্দেশ্য করে করেছিল? উত্তর, উক্তিটি রাবণের মৃতপুত্র বীরবাহুকে উদ্দেশ্য করে করেছিলেন। আমরা নমুনা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নে যাচ্ছি। এখানে 8টি প্রশ্ন আছে, উত্তর নিশ্চয়ই তোমরা কাব্যগ্রন্থ থেকে সংকলিত করতে পারবে এবং বিভিন্ন অলঙ্কার গ্রন্থ থেকে। যেমন আমরা আমাদের সমালোচনা গ্রন্থে বা সহায়ক গ্রন্থে 2টি অলঙ্কার গ্রন্থের নাম দিয়েছি, তোমরা সেটি নিশ্চয়ই পড়বে। একটি শ্রীশচন্দ্র দাসের, আরেকটি হচ্ছে অ্যারিস্টটলের। প্রথম প্রশ্ন, মহাকাব্যের সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন, ফুলদল দিয়া কাটিলাকি বিধি শালমলি তরু বরে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, লক্ষণের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, শূর্পণখার সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, লঙ্কাপুরীর সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, প্রেতপুরীর সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে সপ্ত দিবানিশী লঙ্কা কাদিলা বিষাদে ব্যাখ্যা করো। অ্যাসাইনমেন্ট, দীর্ঘ প্রশ্ন তোমাদের জন্য 2টি। মেঘনাদবধ কাব্যের নায়ক বিচার করো। মেঘনাদবধ কাব্যের আলোকে প্রমীলা চরিত্র বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহায়ক গ্রন্থ হিসেবে দিয়েছি যোগেন্দ্রনাথ বসুর মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত, শ্রীশচন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন, সিরাজুল ইসলামের অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব, ক্ষেত্রগুপ্তের মধুসূদনের কাব্য আত্মা ও কাব্যশিল্প, শীতাংশু মৈত্র যুগন্ধর মধুসূদন, নীলিমা ইব্রাহিম বাংলার কবি মধুসূদন, সৈয়দ আলী হাসান মধুসূদন কবিকৃতি ও কাব্যদর্শ। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই বৈশ্বিক মহামারী কালে তোমরা সকলে নিরাপদে এবং সুস্থ থাকবে এ প্রত্যাশা আমাদের নিরন্তর। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।